হিন্দুগুলোকে রংপুর বিভাগে প্রতিস্থাপন করবে এবং সেখানকার সব মুসলিম জনগোষ্ঠীকে বাংলাদেশের অন্য জায়গাতে নিয়ে আসবে। এটা হচ্ছে ফার্স্ট প্ল্যান। আজকে কথা বলছে কে? নাসিরউদ্দিন পাটোয়ারি। আজকে কথা বলছে কি? এনসিবির ছাত্ররা। জামাত বা বিএনপি তারা কেউ কিন্তু কথা বলে না। জামাত বিরোধী দল, তারাও মুখ খোলে না। বিএনপি সরকারি দল, তারাও মুখ খোলে না। আমরা হতভাগা জাতি যে সরকার তো কিছু বলেই না, এমনকি বিরোধী দলও বলে না। কারণ তারাও চিন্তা করছে আমরা ভবিষ্যতে ক্ষমতায় আসবো, ইন্ডিয়াকে অসন্তুষ্ট করলে হয়তো আমাদের ক্ষমতা থাকবে না। বাংলাদেশকে দখল করা ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্রের জন্য অসম্ভব। তারা কোনোদিনই বাংলাদেশকে দখল করতে পারবে না। পুরোপুরি দেখলাম ভারতীয় বিএসএফ এর একজন সদস্য বলছে যে গুলি করে দিব, যার প্রেক্ষিতে আমাদের একজন বিজেপি সদস্য, খুব সাহসী সদস্য, সাথে সাথে বলেছে যে তুমি গুলি করলে কি আমি বসে থাকবো, আমারও গুলি আছে। এই যে পরিস্থিতি এতে আসলো, এটিকে আপনি কিভাবে দেখেন? এখনো পর্যন্ত তো আমরা সরকারের পক্ষ থেকে তেমন কোনো স্টেটমেন্ট পুশ ইনের ব্যাপারে দেখা যায়নি, ওরকম স্ট্রং স্টেটমেন্ট, যদিও সরকার এখন বাজেট অধিবেশন নিয়ে ব্যস্ত, সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা বা নেতা মন্ত্রীরা। আপনি এটিকে কিভাবে মূল্যায়ন করছেন একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে? ধন্যবাদ সাগর ভাই। দর্শক শ্রোতা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং হৃদয় বিদারক। সাগর ভাইয়ের চ্যানেলেই সংবাদটি প্রচারিতও হয়েছে সেই ব্যক্তির নাম ঠিকানা দিয়ে। গোদাগাড়ির একজন ভদ্রলোক, যিনি বৃদ্ধ এবং তাকে সীমান্তে দুইটা বিডিআর এবং বিএসএফ এর গুলির মাঝে তাকে অবস্থান করতে হয়েছে 24 ঘন্টা। এবং সেখানে বিএসএফ সদস্যরা থ্রেট দিচ্ছিল যে তারা ফায়ার করবে, এবং বিজিবি উত্তর দিয়েছে যে আমরাও এখানে বন্দুকগুলো এমনি এমনি নিয়ে আসি নাই, বসে থাকার জন্য না। এটা একটা স্মার্ট স্টেটমেন্ট বাই বিএসএফ জওয়ান। তো এর ব্যাকগ্রাউন্ড ইতিহাস অনেক ভেতরে। আমি অতি সংক্ষেপে একটু পেছনের থেকে আসি, যে এখানে হিন্দু জনগোষ্ঠী যখন প্রথম মুসলিমরা এখানে আসে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি সেই 1200 শতকের দিকে, তখন লক্ষণ সেনকে পরাজিত করে তারা এখানে শাসনভার গ্রহণ করেন এবং পরবর্তীতে 700-800 বছর মুসলিমরা এখানে ছিল এবং শাসন করেছে। এই পুরো সময়টাতে যারা ইতিহাসবিদ, কেউ বলতে পারবে না যে মুসলিম কোনো শাসক, সেরা মোগলরা হোক বা অন্য কোনো শাসক গোষ্ঠী, তারা জোর করে কাউকে মুসলিম বানায়নি। কিন্তু বিশেষ করে এখানকার যারা নিগৃহীত জনগোষ্ঠী, বিশেষ করে লোয়ার ক্লাসের হিন্দু, ব্রাহ্মণ ব্যতীত, তারা বেশি ইসলাম গ্রহণ করেছে সম অধিকার পাওয়ার জন্য। এমনি একটি ভূখণ্ড আমাদের এই বাংলাদেশ বা বঙ্গ। আমরা সর্বশেষ যেটা দেখেছি, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের ফলে এই বঙ্গকে দুই ভাগে ভাগ করা হয়েছিল এবং তারপরে আমরা খণ্ডিত এই যে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান সেটা পেয়েছিলাম। পরবর্তীতে সেই হিন্দু এলিটরাই 1911 সালে তারা আন্দোলন করে, এবং আমাদের যেটা আজকে জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথের, এই ধরনের গান লিখে আবেগ দিয়ে আন্দোলন করে ব্রিটিশদেরকে বাধ্য করে তারা বাংলাকে আবার এক করেছিল। পরবর্তীতে 1941 সালে লাহোর প্রস্তাবে বৃহত্তর বাংলাকে নিয়ে একটি স্বাধীন অথবা কনফেডারেশনের কথা ছিল, এবং সেই ক্ষেত্রে আমরা এখন যেটাকে 7 সিস্টার্স বলছি, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, সবগুলো মিলে একটা দেশ হবার কথা ছিল। পরবর্তীতে আমরা খণ্ডিত সেই বাংলা পেলাম 1947 সালে, এবং দুইটা দেশের মাঝে 1200 কিলোমিটারের একটা গ্যাপ, দুই পাকিস্তান। এটা জন্ম থেকেই ছিল যেটা ভেঙে যাবে, কারণ শুধুমাত্র ধর্ম ছাড়া দুই অংশের মধ্যে অন্য কোনো কিছুর মিল ছিল না। এবং পরবর্তীতে 1971 সালে এটা স্বাভাবিক গতিতেই ভাগ হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়া তার স্বার্থে আমাদেরকে সহায়তা করে এবং আমরা ভাগ হতে পেরেছি। এবং ইন্ডিয়ার সেই সময়কার স্ট্র্যাটেজিস্ট যারা ছিলেন, সেই সময়কার যারা সমর বিশ্লেষক ছিলেন, তাদের লেখনীতে এটা স্পষ্ট যে তারা পূর্ব পাকিস্তানকে বা পূর্ব বাংলাকে তারা তাদের অঙ্গ হিসাবে দেখতে চেয়েছিল, যেভাবে তারা সিকিম, হায়দ্রাবাদ এবং কাশ্মীরকে পেয়েছে। এটা খুবই স্পষ্ট। অনেক বিশ্লেষক পরবর্তীতে এটাও বলেছে যে ইন্ডিয়ার সবচেয়ে বড় ভুল ছিল যে পূর্ব পাকিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করা। এখন আসি আমাদের দিকে। আমরা শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে এখন আমরা অনেক কথা শুনি। 5 আগস্টের পর থেকে আমরা হয়তো তাকে অনেক ক্ষেত্রেই হেয় করি, ছোট করি, জাতির জনক হিসেবে মানি না, সেই বিতর্কে আমি যাব না। কিন্তু শেখ মুজিবুর রহমানের একটা অবদান বাংলাদেশের মানুষের মনে রাখা উচিত। সেই অবদানটা হচ্ছে ভারতীয় সৈন্যকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার অবদান। উনি যখন 10 জানুয়ারিতে বাংলাদেশে প্রবেশ করেন, তারপরেই তিনি প্রথম, ইন্দিরা গান্ধী যখন এখানে এসেছিলেন বাংলাদেশে, তখন তার সামনেই বলা হয়েছিল যে ম্যাডাম, আপনি কবে আপনার সৈন্যকে নিয়ে যাবেন? শেখ মুজিবুর রহমান যদি বেঁচে না থাকতেন হয়তো বাংলাদেশ স্বাধীন হতো,
কিন্তু এই সিচুয়েশনে শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্বের কারণে ইন্দিরা গান্ধী সেই সময় সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হন। এটা তার সবচেয়ে বড় ক্রেডিট, কিন্তু আওয়ামী লীগ সেটা কখনো বলে নাই। আওয়ামী লীগ তাকে অনেক উপরে উঠায়, কিন্তু তার আসল ক্রেডিটটাকে কখনো প্রকাশ করেনি। পরবর্তীতে আমরা দেখি যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে তিনি একটি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামিক জাতীয়তাবাদ দুইটার সংমিশ্রণে তিনি বাংলাদেশকে শাসন করতে চাইলেন। এখান থেকেই ইন্ডিয়ার সাথে মূল বিরোধটা শুরু হয়। তারা কখনোই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে চায়নি। পরবর্তী ইতিহাস আমাদের সকলেরই জানা। এই পুশব্যাক এই ঘটনা একের পর এক ঘটেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 1992 সালে যে দলটি গুজরাটে ম্যাসাকার চালিয়েছিল, যে নরেন্দ্র মোদী গুজরাটের কসাই হিসাবে পরিচিত, তিনি পরবর্তীকালে যখন 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হলেন, তখন তাদের এই উন্মাদনা হিন্দুত্ববাদের সেই স্লোগান দিয়ে আজকে আশেপাশের সমস্ত দেশকে তারা শত্রুতে পরিণত করেছে, এবং বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা সেই সময় গ্রো করে, এবং 2014 কন্টিনিউয়েশনেই 2024, এবং সেই উগ্র হিন্দুত্ববাদ না হলে হয়তো বাংলাদেশের জনগণের মাঝে সেই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা এই পরিমাণে বৃদ্ধি পেত না। কারণ এখানে স্লোগানই ছিল 5ই আগস্টের পূর্বের, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সেই স্লোগানটা আসার মূল কারণটা হচ্ছে বিজেপির সেই উস্কানি। এবং আমরা যদি রিসেন্ট পাস্টে দেখি, তাহলে আমরা দেখব যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা তিনি একের অধিকবার বলেছেন যে তিনি ঘুম থেকে উঠে ভগবানের কাছে দোয়া করেন যে বাংলাদেশের সাথে ভারতের যাতে সুসম্পর্ক না হয়, কারণ সুসম্পর্ক হলে তিনি পুশব্যাক করতে পারবেন না, বাঙালি পরিচয় দিয়ে মানুষকে বাংলাদেশের ভিতরে জোর করে ঢুকাতে পারবেন না। আরো দুঃখজনক হচ্ছে, বহু বছর সিপিএম শাসন করেছে পশ্চিমবঙ্গ, সে সময় প্রবলেমটা অনেক কম ছিল। পরবর্তীতে মমতা ব্যানার্জি যখন আসলেন, তিনি অ্যাটলিস্ট কিছুটা হলেও উদার ছিলেন এবং অ্যাগ্রেসিভ ছিলেন না। যদিও তিস্তা চুক্তি বা অন্যান্য ক্ষেত্রে তিনি বিরোধিতা করেছেন, কিন্তু পুশিন বা পুশব্যাক এই জিনিসগুলো মমতা এনকারেজ করেন নাই। পরবর্তীতে মমতার দলেরই একজন উগ্র তাকে বেছে নিলেন, এবং করাপ্টেড একজন ব্যক্তি, যার সম্পর্কে নরেন্দ্র মোদী পর্যন্ত বলেছিলেন যে তিনি ঘুষ খেয়ে ধরা খেয়েছেন, সেরকম একজন ব্যক্তি পরবর্তীতে বিজেপিতে জয়েন করে তার সমস্ত অপরাধকে তিনি ক্ষমা পেয়ে গেলেন, এবং একই সাথে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন কারচুপির একটি নির্বাচনে, শুভেন্দু অধিকারী। কারণ কারচুপি এই কারণেই বলছি, নির্বাচনের পূর্বেই 91 লাখ মুসলমানকে ভোটার থেকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং তারপরে ইলেকশন ম্যানিপুলেট করে জোর করে মমতাকে হারিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়ে যান, এবং তারপর থেকে শুরু করেন এই যে পুশিনের খেলা, এই যে পুশব্যাক, যেটা জাতিসংঘের সমস্ত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা করছে। যেমন আমি অন্য জাতিসংঘের আইন বাদ দিয়ে আমি যদি শুধুমাত্র ইন্ডিয়ান আইনের দিকেই দেখি, ইন্ডিয়াতে যে এক্সিস্টিং যে আইন আছে, দ্য ফরেনার্স অ্যাক্ট 1956 এবং পাসপোর্ট অ্যাক্ট 1967, এই দুইটাতেই স্পষ্টভাবে বলা আছে যে যদি কাউকে বিদেশি নাগরিক সন্দেহ করা হয়, তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে কাস্টডিতে নিতে হবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে তাকে উপস্থিত করতে হবে, এবং তারপরে তার নাগরিকত্ব নিশ্চিত হলে সেই দেশের সাথে কূটনৈতিকভাবে যোগাযোগ করে তারপরে ডিসিশন নিতে হবে যে তার বিরুদ্ধে কি করা হবে। তাকে জেলে পাঠানো যেতে পারে, জেলের পরে এসে তাকে নেগোসিয়েশনের মাধ্যমে সে দেশে ফেরত পাঠানো যেতে পারে, সেটা কূটনৈতিক প্রক্রিয়া। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কি, যে কাউকে যদি সীমান্তের ওপারে হত্যা করা হয় তাহলে সেটাকে সীমান্ত হত্যা বলা যাবে না, সেটা সেই দেশের আইনে চলে। কিন্তু আমি উদাহরণ দিব, হয়তো অনেকের কাছে কষ্ট লাগতে পারে, আমাদের বিএনপির ভাইরা কষ্ট পেতে পারেন, কিন্তু আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে উদাহরণ দিব। সালাউদ্দিন সাহেব 8 বছর আগে তিনি শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় গ্রহণ করেন, এবং তিনিও একই বিদেশি নাগরিক, ভারতে ধরা খান এবং সেখানে তিনি জেল খাটেন, এবং তারপরে তিনি 8 বছর ভারতে ছিলেন। তাকে কিভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল? এটা হচ্ছে কূটনৈতিকভাবে তাকে ট্রাভেল পাস দেওয়া হয় এবং তিনি বাংলাদেশে আসেন। তো সালাউদ্দিন সাহেবের সাথে যে আচরণটা করা হয়েছে, একই আচরণ তো বাংলাদেশের কোনো ব্যক্তি আজকে যারা ইন্ডিয়াতে আছে তাদের সাথেও করা উচিত, কিন্তু সেটা করা হচ্ছে না, জোর করে পুশব্যাক করা হচ্ছে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যারা 5 আগস্ট 2024-এর পরে 30-40 হাজার আওয়ামী লীগের কর্মী যারা ভারতে আশ্রয় নিয়েছেন, তারা বুক ফুলিয়ে বিভিন্ন হোটেলে মিটিং করছেন, তারা পার্টি করছেন, সেখানে কিন্তু ভারত সরকারের কোনো নজর নেই। তাদের নজর হচ্ছে অসহায়
মুসলমান যারা 100 বছর 200 বছর দ্বারা ইন্ডিয়াতে বসবাস করছে তাদেরকে তারা এখন পুশব্যাক করছে বাংলাদেশে। তো এই সমস্যাটা কিন্তু আওয়ামী অ্যাকচুয়ালি লীগের তারা কিভাবে সেখানে, তারাও তো মুসলমান, তাদেরকে তো আওয়ামী লীগের তারা মুসলমান, কিন্তু আওয়ামী লীগকে তারা পুশব্যাক করছে না, তারা করছে অসহায় মুসলিমদেরকে। আমাদের এটাই হচ্ছে তাদের দ্বিচারিতা। এবং এখানে কি আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক কোনো কারণ, প্রতিশোধমূলক 5ই আগস্টের পর তাদের ওই একটা প্রতিশোধমূলক কোনো কিছুর বিনিময়ে কি বা কারণে কি এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে? অবশ্যই 5ই আগস্টের প্রতিশোধ তো আছে, পাশাপাশি আমি এবং এবার বাংলাদেশকে দখল করবার জন্য, রংপুর বেলকে ভারতের সাথে যুক্ত করবার জন্য, এবং এই প্রসঙ্গটাতে আসছি ভাই, তার আগে একটা জিনিস, ছোট একটা উদাহরণ দিই। আমি এবার হজে গিয়েছিলাম, হজে যায় আমার পাশে এক ভদ্রলোক ছিলেন, 22-23 বছর বয়স, তার পরিবার গুজরাটে থাকে। উনি বললেন যে আমার পরিবার গুজরাটে সেই 92 সালে যখন ম্যাসাকার হয় তারপরে পালিয়ে ইংল্যান্ডে চলে গেছেন, এবং সেখানেই এই ছেলেটার জন্ম ইংল্যান্ডেই। যে মুসলিমদের নির্যাতন সম্পর্কে তিনি বর্ণনা দিচ্ছিলেন, সেই মদিনাতে তার সাথে দেখা। আরেক ভাইয়ের সাথে দেখা হচ্ছে, তিনি ডক্টর, ইন্ডিয়াতে থাকেন, তিনি দক্ষিণের। তিনি বললেন যে এখন পর্যন্ত আমরা শান্তিতে আছি, কারণ দক্ষিণ এখনো বিজেপি দখল করতে পারে নাই। কিন্তু বাংলাদেশের চারপাশে যে রাজ্যগুলো আছে তার মধ্যে আসাম এবং পশ্চিমবঙ্গ অলরেডি বিজেপি শাসিত, এবং এই বিজেপি শাসিত হওয়ার কারণে আমাদের সাফারিংসটা আরো বেড়ে গিয়েছে। 5 আগস্টের পরে আমরা যেহেতু স্বকীয়তা চেয়েছি, যে আমরা মুসলিম, আমরা বাংলাদেশি, এবং আমরা একটা আলাদা ভূখণ্ডের অধিকারী, আমরা ইন্ডিয়ার দিল্লির দাস না, এই পরিচয়ে যখন আমরা আসলাম, তখনই মূল ক্রাইসিসটা শুরু হয়ে গেল। এবং তারপরে বিএনপিটা সেটারই কন্টিনিউয়েশন। তার কারণ আমি বিশ্বাস করি যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান আজকে প্রধানমন্ত্রী, তিনি কখনোই ইন্ডিয়ান দাসত্ব মেনে নিবেন না, যদিও তার দলে অনেক ইন্ডিয়ার দালাল আছে। কিন্তু প্রধানমন্ত্রী হিমসেলফ, উনি কখনোই, আমি বিশ্বাস করি না যে তিনি ইন্ডিয়ান দাসত্ব মেনে নিবেন। তো এই জায়গাটাতেই হচ্ছে ক্রাইসিসের সূত্রপাত। এখনো ভারত মনে করছে যে বাংলাদেশ তাদের জন্য একটা মাথা ব্যথার কারণ। এবং এই যে উস্কানি, যে এই যে আমার সামনে যে পেপারটা আছে, ওয়াইডেন দ্য শিলিগুড়ি করিডোর, একজন অ্যানালিস্ট এবং তিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তার নাম হচ্ছে ভারত কান্নাদ। তিনি ডিসেম্বর 2025 সালে একটা আর্টিকেল লিখেছেন, এবং এখানে স্পষ্ট বলা আছে যে তারা রংপুর বিভাগকে দখল করতে চায়। প্রথম শর্ত হচ্ছে তারা বাংলাদেশের সমস্ত হিন্দুগুলোকে রংপুর বিভাগে প্রতিস্থাপন করবে এবং সেখানকার সব মুসলিম জনগোষ্ঠীকে বাংলাদেশের অন্য জায়গাতে নিয়ে আসবে। এটা হচ্ছে ফার্স্ট প্ল্যান। যদি এটা সাকসেসফুল না হয়, তাহলে তারা বাংলাদেশকে প্রেসার দিবে, মানে পররাষ্ট্রনীতির দিক থেকে বা কূটনৈতিক প্রেসার দিবে। সেটাও যদি ফেলিওর হয়, দে উইল ইনভেড। বাট আমি এখানে হুঁশিয়ারি করে দিতে চাই, আমি সেনাবাহিনীতে চাকরি করেছি, আমি জানি বাংলাদেশকে দখল করা ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্রের জন্য অসম্ভব। তারা কোনোদিনই বাংলাদেশকে দখল করতে পারবে না। আমার অ্যাজ এ মিলিটারি অফিসার আই ক্যান অলওয়েজ চ্যালেঞ্জ যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশকে দখল করতে পারবে না। তারা যেটা পারবে সেটা হয়তো আমাদের এরিয়াল ক্যাপাবিলিটির কিছু অভাব আছে, সেটাকে ক্যাপিটালাইজ করে তারা হয়তো ইনডিসক্রিমিনেটলি, যেভাবে ইসরায়েল বোমা মারতেছে এর ভিতরে প্যালেস্টাইনের মধ্যে লেবাননে, সেভাবে হয়তো আমাদের সিভিলিয়ান ক্যাজুয়ালিটি করতে পারবে। কিন্তু তারা কখনোই সিভিলিয়ান কি বসে থাকবে? সিভিলিয়ান বাংলাদেশে যেরকম আজকে ইরানে যেমন 3 কোটি মানুষ বের হয়েছে আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য, আমি আশা করি বাংলাদেশের মানুষও 3 কোটি মানুষ বের হবে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য। বাংলাদেশ ইন্ডিয়ার 3 কোটি না, কমপক্ষে 10 কোটি মানুষ বসে আছে। 10 কোটি দরকার নাই, আমার 3 কোটি মানুষও যদি বের হয়, এই দেশকে কোনোদিন ইন্ডিয়া দখল করতে পারবে না, এবং সেটা সম্ভব না। এই ধরনের অনুমান করাটাই আমার বাঞ্ছনীয় বলে। কিন্তু তারা তো একের পর এক বলছে, তাদের দায়িত্বশীলরা, একজন অ্যানালিস্ট এই কথা বলছে যে আমাদের দায়িত্বশীলরা কি ঘুমাচ্ছে কিনা, আমাদের দায়িত্বশীল স্টেটমেন্ট যারা দেয়, দায়িত্বশীল লোক, তাদের বিরুদ্ধে আমরাও বা কতটুকু বলতে পারি, সেখানে আমরা কতটুকু পিছিয়ে আছি, এই জায়গাতে আমাদের সরকারও কতটুকু ক্যাপাবল টু ফাইট ব্যাক, অ্যাটলিস্ট যে কূটনৈতিক ভাবে কতটুকু আমরা এটাকে ফেস করতে পারি। এখানে ভাই আমাদের দুর্ভাগ্যটা কি, আমাদের যারা রাজনীতিবিদ ক্ষমতার কাছাকাছি তারা কথা বলেন না। আজকে কথা বলছে কে? নাসিরউদ্দিন পাটোয়ারি। আজকে কথা বলছে কি? এনসিবির ছাত্ররা। কিন্তু আজকে জামাত বা বিএনপি তারা কেউ কিন্তু কথা বলে না। জামাত বিরোধী দল, তারাও মুখ খোলে না, বিএনপি সরকারি দল, তারাও মুখ খোলে না। আমরা হতভাগা জাতি যে সরকার তো কিছু বলেই না, এমনকি বিরোধী দলও বলে না, কারণ তারাও চিন্তা করছে আমরা ভবিষ্যতে ক্ষমতায় আসবো, ইন্ডিয়াকে অসন্তুষ্ট করলে হয়তো আমাদের ক্ষমতা থাকবে না।